সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার বাম দিকে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। আমার ডান দিকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইরশাদ জাহান ইমু। দুজন অতিথির মুখ থেকেই আমরা ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারীর প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের গত 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন। এর মাধ্যমে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 22 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 কৃষকের ভর্তুকির ইউরিয়া যাচ্ছে শিল্প কারখানায়। আওয়ামী লীগের প্রার্থী তাই কিসের আইন? 2013 ফারুককে পেটানোর পদক পেলেন ডিসি হারুন। ছাত্রলীগ নেতার আতঙ্কে কাজ বন্ধের সিদ্ধান্ত। 2014 প্রভাবশালীদের চাপে আটকে আছে 64 ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ। 2015 জয় বাংলা স্লোগান দিয়ে বাসে আগুন। সারা দেশে ব্যাপক ধরপাকড়, 2500 গ্রেপ্তার 24 ঘণ্টায়। অ্যামনেস্টির বিবৃতি, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি অব্যাহত। 2016 ট্রাক চালকদের নির্বাচনে জাল ভোট, সংঘর্ষ। ঝাড়ুদার পদের জন্য 19,000 MBA ডিগ্রিধারীর আবেদন। 2018 ইসলামিক বিশ্ববিদ্যালয়ে মদ্যপ আসামিকে ছিনিয়ে নিল ছাত্রলীগ। 2019 নোয়াখালীতে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে গুলি বিনিময়, শিশুসহ 12 জন গুলিবিদ্ধ। অ্যান্টি করাপশন কমিশন ফাইন্ডস 40 প্রাইমারি কেয়ার ডক্টরস অ্যাবসেন্ট। 2020 আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপির 5 ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ। টাকা 3,000 crore embezzlement. High Court freezes of ex-NBR Bank MD. International Leasing and Financial Services Limited Chairman. 2021 ওসি কর্তৃক জোরপূর্বক স্বাক্ষর আদায়, প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ। বাংলাদেশ ছাত্রলীগ activates to gauge priority in jobs. রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর। 2022 র্যাবের বিরুদ্ধে চিঠি দেয়া মানবাধিকার সংগঠনগুলোর অধিকাংশই নাম সর্বস্ব। হাসান মাহমুদ। It is United States of America trained RAB, says FM, sales frequency modulation. 2023 শান্তি চুক্তির কারণে পাহাড়ে শান্তি ফিরে এসেছে, সংস্কৃতি প্রতিমন্ত্রী। ঢাকা ইনফ্লেশন হাইস্ট since 2011. Consumers Association of Bangladesh, CAB. শুরুতেই যাচ্ছে আতাউর রহমান ঢালী, আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই। ক্লাসিক্যাল ফ্যাসিজম তৈরি হয়েছিল সমগ্র আর্যদের জন্য কলোনি তৈরি করতে, আর হাসিনার নীতি তৈরি হয়েছিল নিজের পরিবারের জন্য, শেখ পরিবারের জন্য। অপরদিকে তার শাসনের ধরন ফ্যাসিবাদের মতো, কখনো কখনো তাকে স্বৈরাচারীও হিসেবে দেখা গেছে তার কর্মকাণ্ডে। কিভাবে আসলে শেখ হাসিনার এই গত 16 বছরের শাসন বা দুঃশাসন এই সময়টুকুকে সংজ্ঞায়িত করবেন? ফ্যাসিবাদের যে লক্ষণ, অর্থাৎ ক্ষমতা দখল। তো ক্ষমতা দখল একটা হলো বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল, আরেকটা হলো ভোটের মাধ্যমে, অর্থাৎ ভোট কারচুপি করে ক্ষমতা দখল করে রাখা, জনগণকে বিচ্ছিন্ন রেখে, মানে জনগণকে রাষ্ট্রের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। তারপরে এই ক্ষমতাটাকে কিভাবে দীর্ঘায়িত করা যায় তার প্রত্যেকটা পদক্ষেপ দেখেন। এরপরে আসলেন যে যদি এই ক্ষমতাকে আবার এই যে ভোট কারচুপি করলাম, এটাকে যদি দীর্ঘায়িত করতে হয়, এটাকে একটা আইনি বাতায়ন দিতে হবে। যদি আইনি বাতায়ন এই আমার শাসককে দিতে হয়, তাহলে বিচার বিভাগকে দখল করতে হবে। রাষ্ট্রের এরপরে গেলেন বিচার বিভাগ কিভাবে দখল করা যায়।
দখল করে যে আইনগুলো ছিল মিনিমাম কিছুটা গণতান্ত্রিক ধারার বাবদ, সে আইনগুলোকে পরিবর্তন করে দিল যাতে তার সরকারকে পরিবর্তন করতে না পারে। তারপরে আসলো যেন অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, বিচার বিভাগ, আইন বিভাগ, এই যে তিনটা যে রাষ্ট্রের যে তিনটা মূল এই তিনটা জায়গাকে দখল করা। এরপরে তাদের আসলো যে মূল জায়গা ফেসিবাদের, যে আর্থিক, এই তিনটা যখন তাদের দখলে চলে আসলো, এরপরে শুরু হলো মানে বেপরোয়া লুটপাট, দেশের সম্পদ বেপরোয়া লুটপাট। একটা পরিবার আপনার দেখেন পুরা সম্পদ দেশের লুটপাট করছে, প্রতি বছর $16 বিলিয়ন পাচার করছে। না, কিন্তু এখানে ঢালি ভাই আরেকটু বিষয় আছে। আমরা ফ্যাসিবাদের হিস্ট্রি যদি আমরা ঘাঁটি, সেখানে দেখব যে হিটলার, মুসোলিনি এরা কিন্তু তাদের সাম্রাজ্যকে বিস্তার করবার জন্য বা তাদের যে ধরেন জার্মান জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে স্টাবলিশ করার জন্য যে পথে এগিয়েছিলেন, আমরা সেটি এক ধরনের ফ্যাসিবাদ। কিন্তু শেখ হাসিনা কিন্তু তার গোটা জাতিকে ধ্বংস করে দিয়ে, দেশটাকে ধ্বংস করে দিয়ে শুধুমাত্র তার পরিবার। ক্লাসিক্যাল বলছি এই কারণে, জি জি জি, আধুনিক কারণ যুগে যুগে ফেসিবাদ, ক্যাপিটালিজম এগুলো যত দিন যায় রং বদলায়, কৌশল বদলায়। ঠিক হাসিনাও যে পুরানো ফেসিবাদ দিয়ে চলবে না, নতুন ফেসিবাদ, এটি একটা নতুন মডেল, নিউ মডেল। এই মডেলের নাম দিবেন কি বা সংজ্ঞায়িত করবেন কিভাবে? নিউ ক্লাসিক্যাল ফেসিজম, হচ্ছে এটা। এবং দুর্ভাগ্য, আজকে 6 মাস হয়ে গেল, দেখেন এই সরকার ক্ষমতায় হাসিনা পরিবারের একজনও অ্যারেস্ট হয়নি। তাহলে আপনি ফেসিবাদকে কিভাবে, আপনি যে কথাটা বললেন যে একটি পরিবারকে তারা আর কিছুই তারা গুরুত্বপূর্ণ ছিল না, কাজে সেই পরিবার এখনো কিন্তু আনটাস্ট। নিউ ক্লাসিক্যাল ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি হতে পারে? এই যে এটা তারা নির্বাচিত ফেসিবাদ, এরা কিন্তু কিছু ফেসিবাদ আছে 20 বছর নির্বাচন দেয়নি। হিটলার, মুসোলিনিরা নির্বাচন দেয়নি, কিন্তু হাসিনা কিন্তু বারবার 5 বছর অন্তর অন্তর নির্বাচন দিয়েছে নিজের মতো করে। তো এটা ইট ইজ এ নিউ সিস্টেম। এবং তিনি এই নির্বাচনকে বৈধতা দেবার জন্য কিন্তু নানান টুলসকেও ব্যবহার করেছেন এবং আন্তর্জাতিক মহল থেকে কিন্তু ওই ধরনের এক ধরনের স্বীকৃতি আদায়ও করার চেষ্টা করেছেন। এখানে পর্যবেক্ষক নিয়ে আসছে পয়সা দিয়ে, সে দেখাই দিছে 40% ভোট, 5% ভোট হয়নি, 40% ভোট দেখাই দিছে। সে অন্য স্বৈর শাসকের মতো যে না, এবং প্রতিবেশী অনেক রাষ্ট্র বা বহির্বিশ্ব থেকে কিন্তু তাকে অভিনন্দনও জানানো হয়েছে নির্বাচনকে বৈধতা দেওয়ার। কারণটা হলো যে ওই রাষ্ট্রগুলোর স্বার্থ, সে সার্থকভাবে, দেখেন এখানে ভারতের স্বার্থ, কিন্তু ফ্যাসিজম তো অন্য কোনো রাষ্ট্রের স্বার্থ দেখে না, ফ্যাসিস্টরা নিজের স্বার্থ দেখে। নিজের স্বার্থ একটা, তাকে ক্ষমতায় থাকতে হবে। ফ্যাসিবাদের মূল কথা, আমাকে দীর্ঘকালীন সময় আজীবন আমি ক্ষমতায় থাকবো। এটা কিভাবে? এটা ক্ষমতায় রাখার জন্য যারা ইন্টারন্যাশনাল মাস্টার প্লেয়ার আছে তাদেরকে আমি ভাগ দিব, তাদেরকে বখরা দিব, তাদেরকে সুযোগ দেব। দিয়েছে ভারতকে যা যা দেওয়ার, বলছে যে ভারতকে আমি যা দিয়েছি এটা জীবনও কেউ আর ভারত সে কথা ভুলতে পারবে না। দেখেন পাশাপাশি ভারত আর চায়না দুইটা বৈরী দেশ, সে চায়নার সাথেও একটা রিলেশন মেনটেন করছে। কিভাবে বিগ প্রজেক্ট দিছে, যেখানে চায়না তো বেনিয়া জাতি, সে বেনিয়াদেরকে কি দিয়ে খুশি করতে হয় শেখ হাসিনা জানে। রাশিয়া কিন্তু এই বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে খুব ফ্যাক্টর না, কিন্তু সে তাকে নিয়ে আসছে কি কারণে? যে তার পক্ষে যাতে তার ইন্টারন্যাশনালি, কারণ রাশিয়ার কিন্তু ভেটো পাওয়ার আছে, রাশিয়া একটা শক্তি, সে রাশিয়াকে টার্গেট করছে, রূপপুর দিতে হবে রাশিয়াকে, এবং 3 বিলিয়ন $4 বিলিয়ন রূপপুর $13 বিলিয়ন ফালায়া পিপায়া করে এটাকে দিতে হবে, এবং রাশিয়াকে দিয়ে আমার সারা বিশ্বের জাতিসংঘে বক্তব্য দেওয়া হতে হবে। তো এই যে এগুলিকে বলে, তারপরে দেখেন ডিজিটাল এই যে অ্যাক্ট, সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি, পরে ওইটারে কাইটাই করছে টোটালটাই। অর্থাৎ আপনি এর বিরুদ্ধে কথা বলবেন,
একটি কথা যাতে বলতে না পারেন, এমন সুন্দরভাবে আসছে যে এখানে ডিজিটাল প্রতারণা চলছে, ওইটাকে যে ডিজিটালি যাতে মানুষকে করতে না পারে আমরা করছি। কিন্তু মূল লক্ষ্যটা কি ছিল? নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ শুধু নয়, কত সাংবাদিক তাদের জীবন বাজি রেখে করতে হয়েছে। ইমু একটি সংবাদ শিরোনামে আমরা দেখলাম শান্তি চুক্তির কারণে পাহাড়ি শান্তি ফিরে এসেছে, পাহাড়ে শান্তি ফিরে এসেছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী এই কথাটি বলেছিলেন, দৈনিক মানব জমিনের খবর ছিল। শান্তি তো ফেরে নাই, পাহাড়ে কয়েকদিন আগেও মারা গেল। এর জন্য আপনি বাঙালি জাতীয়তাবাদকে দায়ী করবেন কিনা? পাহাড়ে আসলে যে সমস্যাটা, এটা কখনো বাঙালি জাতীয়তাবাদের সমস্যা ছিল না আগে, বা সমস্যাটা কখনো আদিবাসী বনাম বাঙালি ছিল না। এই আদিবাসী বনাম বাঙালি ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, এবং এই তৈরি করে বাঙালি জাতীয়তাবাদ বনাম আদিবাসী এই ন্যারেটিভটা তৈরি করেছে রাষ্ট্র। এই সমস্যাটা ছিল রাষ্ট্র বনাম রাষ্ট্রের নাগরিক। পাহাড়িরা সংকটটা কখন শুরু হয়েছিল? প্রথমত যখন ৭১-এর পরে আমরা জানি যে পাহাড়ের আগে থেকেও খুবই অল্প সংখ্যক বাঙালি থাকতো। আমরা যদি চট্টগ্রামের দিকে তাকাই, পুরো চট্টগ্রামে, এই চট্টগ্রাম অঞ্চলে কিন্তু হিন্দু বৌদ্ধ অধ্যুষিত এলাকা ছিল। এখানকার মানুষজনের যদি আমরা বর্তমানে জাতিসত্তার দিকে তাকাই, যদি বর্তমান ধর্মের দিকে তাকাই, এই জিনিসটা আমরা পাহাড়ে আরো প্রকটভাবে দেখতে পাই। মানে পাহাড়ে যে সমস্যাটা ছিল, এটা ছিল পাহাড়ের আদিবাসী যারা ছিল, বা আপনি তাদেরকে পাহাড়ি বলেন বা ক্ষুদ্র নিগোষ্ঠী বলেন, তাদের সাথে রাষ্ট্র এবং ওইখানে রাষ্ট্রের সাথে তাদের সমস্যা ছিল। কিন্তু ওই সমস্যাটা রাষ্ট্র বনাম রাষ্ট্রের নাগরিক থেকে পরিবর্তন করে সেনা ক্যাম্পগুলোর আশপাশে বাঙালি বসতি তৈরি করে বাঙালিদেরকে সেখানে অভিবাসিত করে এই সমস্যাটা এখন বাঙালিদেরকে ওখানে বলির পাঠা করা হয়েছে। এই বলির পাঠা করে এই ন্যারেটিভটা এখন তৈরি করা হয়েছে বাঙালি বনাম আদিবাসী। এখানে বাংলাদেশের নাগরিক হিসেবে বাঙালি এবং আদিবাসী দুই ধরনের মানুষই এই ষড়যন্ত্রের শিকার। কিন্তু তারা তো সবাই মিলে বাংলাদেশী। তারা সবাই মিলে বাংলাদেশি, কিন্তু একটা গোষ্ঠী যখন একটা রাষ্ট্রের বাংলাদেশি নাগরিকদের মধ্যে যখন একটা সংখ্যা লঘু যারা, তাদের উপর যখন আলাদাভাবে তাদের কিছু রাইটস দেয়া লাগে, যেহেতু তারা কোনো না কোনো দিক থেকে নিপীড়িত কিংবা সংখ্যালঘু, আপনি তাদেরকে ওই রাইটসগুলো অস্বীকার করে সবাইকে, না তুমি আগে বাংলাদেশি, তুমি মুসলমান না, তুমি আগে বাংলাদেশি, তুমি বাঙালি না, তুমি চাকমা না, মারমা না, আগে তুমি বাংলাদেশি, আপনি এই জিনিসটা বলতে পারেন না। তার যে জাতিগত পরিচয়, সেই জাতিগত পরিচয়ের পাশাপাশি পরিচয় তো থাকবেই। হ্যাঁ, আপনি জাতিগত পরিচয় এক জিনিস এবং জাতীয়তা আরেক জিনিস। আপনি জাতীয়তার মোড়কে তার যে বাকি আইডেন্টিটিগুলো আছে, আপনি তাকে সেগুলো অস্বীকার করতে বলছেন, বা সেগুলো থেকে তাকে সেগুলো মুখ্য নয় বলে আপনি তাকে প্রমাণ করতে যাচ্ছেন। কিন্তু যে একজন মুসলমান, বাঙালি জাতীয়তাবাদকে যখন চাপিয়ে দেওয়া হলো যে সবাই বাঙালি, তোমরা বাঙালি হয়ে যাও, এরপরই তো এই কনফ্লিক্টটা শুরু হলো। কিন্তু তারা তো দিন শেষে এই আদিবাসী বা আপনার বক্তব্য অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা রয়েছেন, তারাও তো বাংলাদেশি নাগরিক, তারাও বাংলাদেশি, নাগরিকত্ব তো বাংলাদেশি। দেখেন, শুধুমাত্র পাহাড়ের ঘটনা না দেখে যদি আমরা সমতলের ঘটনায় বলি, পাহাড়ের জনগোষ্ঠীকে সাংবিধানিকভাবে আপনি স্বীকৃতি দেন নাই। আপনি পাহাড়ে যে শুধুমাত্র বাঙালি না, অবাঙালিরাও এক্সিস্ট করে, চাকমা, মারমা, সমতলের সাঁওতাল আরো বিভিন্ন গোষ্ঠী এক্সিস্ট করে, আপনি তাদেরকে সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে আপনি সবাইকে বাঙালি ঘোষণা করলেন, এবং তারপরে আপনি বলছেন যে না তুমি তো বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, তুমি বাঙালি না, তুমি অবাঙালি, কিন্তু তুমি তো বাংলাদেশি। আপনি আগে তাকে তার জাতিগত স্বীকৃতি দেন। সংবিধানে যদি আপনি যে অন্য অবাঙালি যেসব জনগোষ্ঠী আছে তাদেরকে যদি স্বীকৃতি না দেওয়া হয়, তাদের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী মনোভাবের কথা যে বারবার বলা হয়, তারা যে বাংলাদেশকে নিজের বলে ধারণ করতে পারে না, এই ধরনের সমস্যাগুলো, এই যে কিছুদিন আগে যেই সোভারেন্টি সন্ত্রাসীরা এসে আদিবাসী সংক্ষুব্ধ জনতার উপরে হামলা করলো, এই ধরনের হামলাগুলো যদি হতে থাকে, রাষ্ট্র যদি এই গোষ্ঠীগুলোকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে আপনি যখন বলেন যে বাংলাদেশের হিন্দুরা কেন ভারতপন্থী, এই যে সমস্যাগুলো তৈরি হয় যখন পাহাড়ের অবাঙালিরা বিচ্ছিন্নতাবাদী হয়ে যাচ্ছে, এই ধরনের চিন্তা ভাবনা তৈরি হওয়ার পেছনে মূলত রাষ্ট্রই দায়ী। কারণ রাষ্ট্র তাদেরকে সেই নিরাপত্তা দিতে পারে নাই। এই দেশকে, বাংলাদেশকে, যে পাহাড়ের এই অবাঙালিরা, সমতলের এই অবাঙালিরা, তারা যে এই রাষ্ট্রকে ওন করবে, এই ধরনের অধিকার রাষ্ট্র তাদেরকে দেয় নাই। এবং এই ৮০ দশকে হচ্ছে যেই মাইগ্রেশনটা করা হয়েছে, এটা পুরোপুরিভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাঙালি জাতীয়তাবাদ এই জায়গাটাকে রিপ্লেস করতে, ওই বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে রিপ্লেস করার জন্য আসলে এই অভিবাসনটা যুক্ত করতে চাই। যে দেখেন, যে সাংবিধানিকভাবে ৭২ সালে যখন এই সংবিধান লেখা হলো, সংবিধানের মূলনীতিতে আসলো বাঙালি জাতীয়তাবাদ, রাষ্ট্রভাষা বাংলা, আবার সেই বাংলা। ৭৩-এর পার্লামেন্টে এইটা নিয়ে প্রবল প্রতিবাদ জানালেন আজকের এই সন্তুর লালমার বড় ভাই, পার্বত্য চট্টগ্রাম থেকে নির্বাচিত
সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা, হ্যাঁ, উনি নির্বাচিত হয়েছিলেন একদম থেকে হিল ট্রাক্স থেকে, হিল ট্যাক্স থেকে, সাধারণ, উনি কোনো পার্টির না, মানে স্বতন্ত্র হিসাবে। উনি 3 ঘন্টা এই পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলেন এবং শেখ মুজিব ওনাকে বলছিলেন তোরা বাঙালি হয়ে যা। এই যে তোরা বাঙালি হয়ে যা, সেখান থেকেই কিন্তু পাহাড়ের লড়াই, একদিকে লড়াইটা শুরু হয় এই কর্ণফুলী ড্যাম করার পাকিস্তান আমলে। এই কর্ণফুলী ড্যাম করতে গিয়ে, যে ড্যামটা আমাদের এখন আর কোনো কাজে আসছে না, অপরিকল্পিতভাবে পাকিস্তান সরকার ওই ড্যাম করার পরে এখানে যারা পাহাড়ি ছিল তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে, চাকমা, রাজবাড়ি এখান থেকে উচ্ছেদ করে। এর কারণে কিন্তু এদের ভিতরে ক্ষোভ ছিল এবং 71-এর মুক্তিযুদ্ধে এই পাহাড়িদের একটা বিরাট অংশ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরেও তাদেরকে স্বীকৃতি দেওয়া হলো না একটা জাতি হিসাবে। তারা তো ক্ষুদ্র হোক, একটা ক্ষুদ্র জাতিসত্তা, এই জাতিসত্তাকে আপনি বিলীন করে সেখান থেকে কিন্তু পাহাড়ের লড়াই। আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জালালউদ্দিন ফারুককে পেটানোয় পদক পেয়েছিলেন ডিসি হারুন, ওই সময়কার ডিসি ছিলেন। দৈনিক মানবজমিনের খবর। এর মাধ্যমে কি অন্য পুলিশদের দলীয় কাজ করার ইশারা দিয়েছিলেন শেখ হাসিনা? হাসিনার শিক্ষা পদ্ধতি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। প্রশাসনকে ফেসিকরণের প্রথম হচ্ছে উদ্যোগ ছিল ডিসি হারুন এবং কত এরপরে আপনি দেখেন, তখন আমরা শুধু পত্রপত্রিকায় এক হারুনের কথাই শুনছি, এরপরে শত শত হারুনরা এই পুলিশের থেকে জন্ম নিছে যারা এই ফেসিবাদের দোসর ছিল। এবং এই শিক্ষা পদ্ধতির মধ্যে তো উনি ফ্যাসিবাদকে একাডেমিক পর্যায়ে নিয়ে, একাডেমিক পর্যায়ে এই ফেসিবাদের যে ফেসিবাদ সবসময় মিথ্যা ইতিহাস শিক্ষা দেয়, অলওয়েজ। পৃথিবীর সমস্ত দেশে আপনার হিটলার যখন ক্ষমতা, আমরা তো গোয়েবেলসের কথা তো জানি, হিটলারের এটা ছাড়া আপনি দেখেন, সেটা আপনি এই বাশার আল আসাদ পর্যন্ত দেখেন, তার দেশও একই জিনিস। অর্থাৎ ফেসিবাদ এই শিক্ষার ক্ষেত্রে ভুল ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস বা জাতিগত যে ভুল ইতিহাস, সেই ইতিহাসগুলো সন্ন্যতি করতে একটা প্রজন্মকে কিন্তু একেবারে অন্ধকারে নিয়ে গেছে এবং এইটা জাতির জন্য একটা অত্যন্ত ভয়ঙ্কর একটা দিক। তাদেরকে আবার সঠিক জায়গায় মানে রিসেট করতে হবে। একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি। এক ভদ্রলোক, তার 2 মেয়ে গান শিখে, তো বড় মেয়েটা একটা শিক্ষকের কাছে কিছুদিন 6 মাস গান শিখছে, আর ছোট মেয়েটা গান শিখে নেই। তো নতুন একজন শিক্ষক আসছে, বলছে যে আমার এই 2 মেয়ে গান শিখবে, ছোটটা নতুন আর বড়টা কিছু জানে, তো 2 জনের জন্য কত? বলে বড়টার জন্য লাগবে 1000 টাকা, ছোটটার জন্য 500। বলে যে ও তো কিছু জানে, বলে ও যা জানে এটা ভুলাইতে লাগবে আমার 500 টাকা। এখন যা শিখাইছে এটা ভুলাইতে আমাদের 500 টাকা করে লাগবে। ইমো একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম র্যাবের বিরুদ্ধে চিঠি দেয়া মানবাধিকার সংগঠনগুলোর অধিকাংশই নাম সর্বস্বই দাবি করেছিলেন গত সরকারের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দৈনিক মানবজমিনের খবর ছিল। হাসান মাহমুদের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? তো র্যাবের কথা বললে আসলে মানে আমাদের চোখের সামনে যে জিনিসটা ভাসে, যে একটা দানব যে কাউকে যে কোনো মুহূর্তে তুলে নিতে পারে, একটা কালো মাইক্রোতে করে গুম করে ফেলতে পারে। বলছিলেন যে ফ্যাসিবাদ এভাবেই বিস্তার করে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় যায়, তাদের নির্বাচনী ইশতেহারে বলা হলো তারা কখনোই র্যাবকে বিলুপ্ত করে নাই। এই ফ্যাসিস্ট রেজিমটা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা বাহিনীকে রাষ্ট্রীয় গুন্ডায় পরিণত করেছিল। সেটা আমরা পুলিশের কথা বলি, নিজস্ব ক্ষমতায় টিকবার টুলস হিসেবে, সেটা আমরা পুলিশের কথা বলি, আর সেটা আমরা র্যাবের কথা বলি। 90 বছর বয়স্ক একজন রাজনীতিবিদ মুফাক্খার চৌধুরী, তার হত্যাকাণ্ডের কথা আমরা সবাই শুনেছি। তো এরকম একজন প্রবীণ রাজনৈতিক নেতাকে হচ্ছে ক্রসফায়ার করে খুন করা হয়। র্যাবের যে ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো তারা করে, এগুলো অধিকাংশই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং এর বাইরেও গুম, খুন, এই ধরনের কত কিছুর সাথে যে র্যাব জড়িত ছিল, আসলে এটা সংখ্যায় প্রকাশ করার মতো না। এজন্য আসলে বর্তমান সরকারের উচিত র্যাবকে দ্রুততম সময়ের মধ্যে বিলুপ্তি করা। আসলে যেই বাহিনীগুলো এইভাবে ওতপ্রোতভাবে, ডিজিএফআই সহ
তারা যেইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন, গুম এগুলোর সাথে জড়িত ছিল, এরপরে তাদেরকে আসলে রিফরমেশন সুযোগ দেওয়ার আগে তাদের আগে বিচার হওয়া উচিত। সেই পুলিশ বাহিনী, র্যাবের বিচার হওয়া উচিত। বিচার না হয়ে শুধুমাত্র পোশাক পরিবর্তন হলেই কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় না। জি, ইরশাদ জাহান ইমু, আপনার কাছ থেকে আবার শুনবো। ঢালি ভাই, জয় বাংলা বলে বাসে আগুন, তারা কি জনগণকে এটা বোঝাতে চেয়েছে যে জয় বাংলার লোক কখনো জয় বাংলা বলে আগুন দিবে না, বরং বিএনপি জয় বাংলার বদনাম উঠাতে এসব করতে পারে? বারবার আপনারা দেখছেন যে 28শে অক্টোবরের ঘটনায় কিভাবে বিচারপতির বাসায় একটা বাস আসলো, বাস এসে নাইমা বিচারপতির বাসায় আক্রমণ করলো, তারপরে এটা বিএনপির উপরে চাপায় দেওয়া হলো। এর আগেও নানকের নির্দেশে বাস পোড়ানো হলো, বাসের 14 জন, 14 গ্রামে বাসে আগুন দেওয়া হলো। খালেদা জিয়ার একটা ওইখানে মিটিং ছিল, অথচ বাসে আগুন দেওয়ার যে টাইম, তার 5 মিনিট আগে এই নিউজটা দেওয়া হলো। এবং যেই নিউজ প্রতিষ্ঠান যে 71-এর মোজাম্মেল বাবু আগে থেকেই শুট করে এটা বসেছিলেন। ঘটনা তারা যখন বলল, ঘটার 5 মিনিট আগে তারা কিভাবে সংবাদ পরিবেশন করলো। তো এগুলো হচ্ছে ফেসিবাদের মানে সমস্ত রকমের অপকর্ম করে, নিজেরাই অপকর্ম করে প্রতিপক্ষের উপরে চাপানো। এগুলি খুব পুরানো নোংরা কৌশল। আরেকটি আধুনিক কৌশল আছে। জয় বাংলা রিলেটেড, জয় বাংলা তো আসলে মুক্তিযুদ্ধের সময় আপনারা যারা এটা যুদ্ধের দিয়েছিলেন, আপনাদের স্লোগান ছিল, এটা আওয়ামী লীগ কি করে গ্রেপ করে নিল, তাদের দলীয় স্লোগান করে ফেললো। যেভাবে ওরা 71-এর পরে ক্ষমতাও তো দলীয়করণ করলো। সেদিন মাওলানা ভাসানী ছিল, 71-এর পরে 72 সালে শেখ মুজিব যখন ফিরে আসলো, মাওলানা ভাসানী প্রথম বলছিল যে আজকে যুদ্ধ বিস্তৃত বাংলাদেশ, এই বাংলাদেশকে গড়ে তুলতে হইলে একটা জাতীয় সরকার গঠন করো শেখ মুজিব। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তো মুক্তিযুদ্ধের সমস্ত ফসলকে আওয়ামী লীগ এককভাবে নিয়ে গেল, কর্তৃত্বে নেওয়ার কারণেই কিন্তু এই সমস্ত জিনিসগুলি হওয়া শুরু হলো। এবং শুধু এটা না, বাংলাদেশি মানুষের রইল না, এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ ছাড়া আর কেউ করেনি। এনায়েতুল্লাহ খান অনেক কষ্টে একটা আর্টিকেল লিখলেন ওই সময়, যাকে দেখে তাকেই বলে রাজাকার। যে আওয়ামী লীগ প্রত্যেকের গায়ে রাজাকার সিল দিয়ে দিল, তখন এনায়েতুল্লাহ খান বহু কষ্টে একটা আর্টিকেল লিখছিলেন, 7 মিলিয়ন কোলাবোরেটর, এবং এটা লেখার কারণে তাকে জেলে যেতে হয়েছিল। এবং দেখেন আজকে নির্বাচন, 73 সালের প্রথম নির্বাচন, তখন কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ এমনিতেই ক্ষমতায় আসতো, কারণ ওইভাবে বিরোধী তো রাজনৈতিক দল সংগঠিত ছিল না। মানে ভোটের ব্যবস্থা তারা, তার মানে 1972 সালেই আসলে শেখ মুজিব দেশে ফিরেই এক ধরনের কর্তৃত্ববাদ বা ফ্যাসিবাদ স্টাবলিশ করেন। একটা সংবিধান কোনো পরিবর্তন না করে শুধু প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে উনি প্রাইম মিনিস্টার হয়ে গেলেন। ঢালি ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু ইরশাদ জাহান ইমুর কাছ থেকে আর একটু শুনে আসি। অ্যান্টি কারাপশন কমিশন ফাইন্ডস 40% ডক্টরস অ্যাবসেন্ট। দ্য ডেইলি নিউজ একটি সংবাদ প্রকাশ করেছে, এরকম একটি সংবাদ দেখলাম আমরা। এরকম একটা সিরিয়াস পেশাকে সিরিয়াসলি নিতে পারেননি ডাক্তাররা, না এর পেছনে রাজনৈতিক সংস্কৃতি বেশি দায়ী? আসলে প্রথমত হচ্ছে সরকারি চাকরির যে পে স্কেল বা এই যে সরকারি ডাক্তারদের যে পে স্কেল, এটা যদি সময় উপযোগী না হয়, আপনি যদি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ইনসেন্টিভ না দেন, তাহলে তারা দুর্নীতি কিংবা এই যে তার কাজের প্রতি, কাজের প্রতি অনাগ্রহ, এই জিনিসগুলো তৈরি হয়। এর বাইরে এই জিনিসটার জন্য আসলে রাজনৈতিক কাঠামোকে দোষ দিব না, শুধু পুরো রাষ্ট্রের যে কাঠামো, এই যে সিস্টেমেটিক যে কাঠামোটা, এই পুরো কাঠামোটাই আসলে দোষী। এটার জন্য ডাক্তাররা ইন্ডিভিজুয়ালি মানে এটার জন্য দায়ী এভাবে বলা যায় না, এবং সেটার জন্য রাজনৈতিক সংস্কৃতিও না। এটা পাওয়ার, এটা তো মানে ব্যবহার করে, যার রাজনৈতিক পাওয়ার নাই সেই ডাক্তারও আসলে ওই তার চেম্বারে ডিউটি না দিয়ে বাইরে যেতে হয় প্যাটের দায়ী, আমি বলবো। তো এইখানে হচ্ছে যেই কাঠামো, যেই বেতনের কাঠামো বা যেই লুটপাট মেডিকেল সেক্টরে চলে, এই জায়গাগুলো আসলে যথেষ্ট পরিমাণে বিচারহীনতার সংস্কৃতি। এবং এটার পাশাপাশি হচ্ছে যে পে স্কেলগুলো, প্রত্যেকটা সরকারি চাকরির পে স্কেলগুলো হচ্ছে আপ টু ডেট না থাকা, সময়ের সাথে এটা সামঞ্জস্য না থাকা, মানুষকে দুর্নীতির দিকে আরো বেশি ঠেলে দেয়। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো। তাউর রহমান ঢালি, আমরা অনুষ্ঠানের শেষ দিকে বর্তমান যে
5 আগস্ট পরবর্তী বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং তারা অনেকগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছেন, তারা কিছু কিছু সংস্কারের কথা বলেছেনও। তো এই সরকারের প্রতি আপনার পরামর্শ কি? প্রত্যাশা তো আকাশ সমান। আমাদের প্রধান কাজ হলো নির্বাচন। এটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে যত দ্রুত সম্ভব অন্যান্য দিকগুলোকে আমরা কভার করতে পারি। তো সংস্কার চলবে, এর পাশাপাশি আমাদের একটা নির্বাচন করার জন্য, একটা রাষ্ট্রকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য একটা নির্বাচন দরকার, দ্রুত সেই নির্বাচনটা দেওয়া। এবং এই জন্য বিএনপি কিন্তু সবসময় এই সরকারকে সহযোগিতা করে আসছে। ইরশাদ জাহান ইমু, 30 সেকেন্ডে। তাদের উচিত দ্রুততম সময় নির্বাচন দিয়ে রাজনৈতিক যেই পক্ষগুলো আছে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ধন্যবাদ ইরশাদ জাহান ইমু, ধন্যবাদ আতাউর রহমান ডালি, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আগামী বাংলাদেশে আমরা আর কোনো অনাচার, অত্যাচার, অবিচার, মিথ্যাচার, স্বেচ্ছাচার দেখতে চাই না। এই বৈপ্লবিক যাত্রায় জাতীয় ঐক্য হবে বিজয়ের চাবিকাঠি, আর নয় একদলীয় গণতন্ত্র। এবার আমরা মনে প্রাণে চাই বহুদলের গণতন্ত্র। অধিকার ফিরে পাক সকল অংশীজন। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।